আলাইকুম। তোমরা আশা করি ভালো আছো। তো আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে মোহাম্মদ আরিফুর রহমান তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার বিষয়বস্তু হলো, আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আজকে তোমার সাথে আলোচনা করব। তো আজকের ক্লাস হলো আমার নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। আমরা আজকে আলোর পদার্থবিজ্ঞানের প্রতিসরণ অংশ নিয়ে আলোচনা করব। তো প্রতিসরণ অংশে আমরা নবমতার প্রতিসরণ, তোমরা আগে বই খাতাগুলো আগে নিয়ে নাও, বইটা খুলে রাখবে অবশ্যই, সেটা তোমাদের টেক্সট বুকটা। আমি এটা থেকে আজকে অনুসরণ করবো, আর এটা আমার প্রথম পর্ব ক্লাস। পরবর্তীতে আমরা আজকে যদি দেখি প্রথম পর্ব কতটুকু করানো যায়, তারপর আমরা দ্বিতীয় পর্ব স্টার্ট করবো। তো প্রথমে আলোর প্রতিসরণ। তো আমি তোমাদেরকে দেখাই প্রতিসরণ জিনিসটা আসলে কি। একটা চিত্র একটু খেয়াল করো। আমরা একটা মনে করো একটা এই আঁকলাম, এটা মনে করো একটা এ মাধ্যম, এটা হলো বি মাধ্যম। এই মাধ্যমটা আমি ধরলাম এটা হলো হালকা মাধ্যম, আর এটাকে আমি ধরলাম ঘন মাধ্যম। তো আমরা এর আগে সবসময় করে হচ্ছে যে আলো সরল পথে চলে, সোজা পথে চলে, হ্যাঁ। কিন্তু এখন আমরা দেখবো যে আলো সরল পথে চললেও সে মাঝে মাঝে তার দিক পরিবর্তন করে, হ্যাঁ। এই জিনিসটা আমরা আজকে আলোচনা করবো। আমরা ধরে নিলাম এটা হলো আমার দীর্ঘ তল, হ্যাঁ। এই তলের এই পাশে হালকা, এই পাশে হলো ঘন মাধ্যম। আমরা প্রথমে হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি যদি সে আপতিত হয়, মনে করে এই বৃহৎ তলে কিন্তু আপতিত হলো। আমরা এগুলো প্রতিফলনে আগে পড়েছি। প্রতিফলনের সময় আমরা এই জিনিসগুলো খেয়াল করেছি। প্রতিফলনে আমরা পড়েছি যে এর হলো বৃহৎ তল, এই জিনিসটাকে বলা অভিলম্ব। আমরা যদি নাম দিই এন ও এন প্রাইম, এলো অভিলম্ব। আর মনে করো এ বি, এর বৃহৎ তল। একটা আলোক রশ্মি মনে করো এসে পড়লো, নাম দিলাম আমরা এক্স ও, একটা আলোক রশ্মি এসে আপতিত হলো ও বিন্দুতে। তাহলে আমরা জানি এটা হলো আমাদের আপাতন কোণ আই। তো আমরা প্রতিফলনে পড়েছি আপাতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান। কিন্তু এখন আমরা যেহেতু প্রতিসরণ করতেছি, প্রতিসরণের জিনিসটা কীরকম হয় দেখো। আমরা এখান থেকে আলোটা আসার পরে কিছু আলো যদি এই মাধ্যমটা যদি স্বচ্ছ হয়, এরপরে এই এ থেকে বিতে যখন আসবে মাধ্যমটা যদি আলো যাওয়ার মতো স্বচ্ছ হয়, তাহলে এখান থেকে আলো কিছু দিকে ঢুকবে। কিন্তু ঢোকার সময় আমাদের কথা ছিল আরও সরল পথে চলে, তো সেই হিসাবে আলোটা এইভাবে আসার কথা। কিন্তু দেখা যাচ্ছে আলোটা এইভাবে না এসে মনে করো এই পথে আসলো, আমরা ধরে নিলাম এই পথে আসলো। অর্থাৎ প্রতিসরণ কোণটা হলো এখন আমার দেখলাম প্রতিসরণ কোণ। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপাতন কোণের চেয়ে প্রতিসরণ কোণটা ছোট। অর্থাৎ হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে, তখন আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। এখানে দেখা গেলো যে আলোক রশ্মি যেই পথে যাওয়ার কথা ছিল, এই সোজা এই ডট ডট দেওয়া চিহ্নের পথে যাওয়ার কথা, কিন্তু না গিয়ে সে একটু অভিলম্ব দিকে আর একটু সরে আসছে। প্রতিসরণ কোণটা আপাতন কোণের চেয়ে ছোট হয়ে গেল। অর্থাৎ এখানে দেখা গেলো আপাতন কোণ গ্রেটার দেন প্রতিসরণ কোণ, হ্যাঁ। তো আমরা বাসায়, আমরা যখন আমাদের বাসায় তো বেশিরভাগই কাঁচের জানালা, আমরা কাঁচের জানালা দিয়ে খেয়াল করে দেখি, আমরা যখন জানালা বন্ধ রাখি তখনও যখন সূর্যের আলো বাইরে থেকে আসে তখন গ্লাসটা আলোকিত হয়, আবার ঘরের ভিতরেও কিছু আলো প্রবেশ করে। কিন্তু বাইরে জানালা খুললে যে পরিমাণ আলো দেখা যায়, ঘরের ভিতরে কিন্তু ঠিক সেরকম আলো থাকে না, তার চেয়ে একটু কম থাকে। তার মানে এখানে তিনটা জিনিস লক্ষ্য করা যায়। একটা হলো আলোটা যখন আসা গ্লাসের মধ্যে পড়ে, কিছু আলো এখান থেকে ফেরত যায়, যেটা প্রতিফলন আমরা বলি। যেমন এই যে আলোটা আসছে, এই আলোর কিছু অংশ কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। প্রতিফলিতরা ঠিক প্রতিফলনের সূত্র অনুযায়ী এখান থেকে এই পথে কিছু আলো প্রতিফলিত হয়ে গেছে। কিছু আলো এই যে আমরা বিভেদ তল, যে মাধ্যম আমাদের বিভেদ তল, এই বিভেদ তলেও কিছু আলো শোষিত হয়েছে। আমরা প্রথম অংশটাকে এটাকে বলি আমরা প্রতিফলন, হ্যাঁ। প্রতিফলন হয়েছে এখানে। আর এই মাধ্যমে কিছু আলো শোষণ হয়েছে। আর অবশিষ্ট অংশ যেটা ভিতরে প্রবেশ করলো, এটাকে আমরা বলবো প্রতিসরণ। তাহলে এখানে তিনটা জিনিস, প্রতিফলন, শোষণ এবং প্রতিসরণ। আমার বাড়ির জানালা দিকে তাকালে আমি দেখতে পারি সবাই বুঝো যে আমরা কাঁচের জানলা দিই এখন। আগে আমরা কাঠের জানলা ব্যবহার করতাম, এখন কাঁচের জানলা ব্যবহার করি কেন? তাহলে জানলা বন্ধ থাকলেও কিছু আলো ভিতরে আসে, এতে করে ঘর আলোকিত থাকে। অর্থাৎ যে আলোটা প্রতিসরিত হয়ে ভিতরে প্রবেশ করে, সেই আলোটা আমরা ঘরের ভিতরে পাই। আর জানালার গ্লাসটা যে আলোকিত দেখা যায়, নর্মালি জানালার গ্লাসটা একটু ডার্ক থাকে, কিন্তু সূর্যের আলোটা যখন পড়ে তখন এটা একটু লাইট হয়। তার মানে এই কাচের ভিতরে এই গ্লাসটার যে পুরুত্ব, এই থিকনেসও কিছু আলো এটার ভিতরে আটকে যায়। এটা হলো আলোর যেটা শোষণ হলো। আর কিছু আলো প্রতিফলিত হয়ে যায়, যার কারণে ভিতরে যে পরিমাণ আলো, বাইরে যে পরিমাণ আলো আছে, আমরা ভিতরে ঠিক সেই পরিমাণ আলো পাই না। তাহলে এই প্রতিফলন, শোষণ এবং প্রতিসরণ,
তো আজকে আমরা এই প্রতিসরণ নিয়ে আলোচনা করবো। আজকে প্রতিফলন তো আগেই তোমরা পড়েছো, আজকে প্রতিসরণ নিয়ে আলোচনা করবো। তো প্রথমে আমি তোমাদেরকে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দেখাই। আমার কাছে একটা গ্লাস আছে, একটু খেয়াল করে দেখো, এই গ্লাসের পানি ভর্তি। তাহলে পানিটা যদি ঘন মাধ্যম, হ্যাঁ এটা একটু ঘন, আর বাইরের অংশ হলো আমার বায়ু মাধ্যম। আমি একটা কলম যদি সোজা করে রাখি তাহলে কি দেখা যায়? দেখো আমার উপরের অংশ আর নিচের অংশ ঠিক সোজাই আছে, হ্যাঁ কলমটা সোজা দেখা যায়। কিন্তু আমি যদি একটু বাঁকা করে রাখি, এখন যদি তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে দেখো কলমের উপরের অংশ থেকে এই গ্লাসের ভিতরে যে অংশ দেখা যায় মনে হয় যেন নিচে নেমে গেছে। তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ খেয়াল করে দেখবা যে এই কলমটার উপরের অংশটা যেই বরাবর আছে, নিচের অংশটা তার চেয়ে একটু নিচে দেখা যায়। স্পষ্ট বোঝা যায় যে নিচের অংশ একটু নিচে নেমেছে, একটু মোটা দেখা যায়, সেটা আরেকটা বিষয়। তবে একটু নিচে দেখা যায়, মনে হয় যেন কলমটা এই ঠিক পানিতে যখন ঢুকছে, এই পানির স্পর্শ করার মুহূর্তে থেকে মনে হয় যেন কলমটা ভেঙে গেছে, ভেঙে একটু নিচে নেমে গেছে, এরকম মনে হয়। অর্থাৎ এটাতে স্পষ্ট বোঝা গেল যে আলো যে দিক পরিবর্তন করলো, আমরা বাইরে যেরকম দেখলাম ভিতরের অংশে আর একটু এটাকে নিচে দেখলাম। ঠিক এরকম এটার মধ্যে আমি একটা পানিতে একটা কয়েন দিয়ে রেখেছি। হ্যাঁ এটাতে একটা কয়েন দেওয়া আছে, দেখো এটার মধ্যে একটা কয়েন আছে। হ্যাঁ এই কয়েনটা আমি যখন উপর থেকে তাকাই, এটা ঠিক যেখানে থাকার কথা তার চেয়ে এটা একটু উপরে দেখা যায়, মনে হয় যেন কয়েনটা একটু উপরে উঠে এসেছে পানির থেকে। হ্যাঁ তোমরা এরকম অ্যাকোরিয়াম আছে অনেকের বাসায়, হ্যাঁ যাদের বাসায় অ্যাকোরিয়াম আছে তোমরা অ্যাকোরিয়ামে খেয়াল করতে পারো, অ্যাকোরিয়ামে যে উপর থেকে মাছটা দেখা যায়, হ্যাঁ মনে হয় মাছটা এই জায়গা আছে, কিন্তু তুমি যদি হাত দাও মাছটাকে কিন্তু এই জায়গা পাওয়া যাবে না, মাছটা তার চেয়ে একটু নিচে থাকবে। ঠিক যে জায়গা দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু মাছটা নেই। অনেকে আছে মাছ শিকার করে পানিতে, হ্যাঁ একটা ছোট্ট একটা বাঁশের কাঠির মধ্যে একটা সুইয়ের মতো জিনিস লাগানো থাকে, এটা মাছ ধরা একটা যন্ত্র, গ্রাম অঞ্চলে মাছ ধরে এই পানির মধ্যে মাছ ধরে। হ্যাঁ তো পানি উপর থেকে পানিতে, এটা পানির মধ্যে যখন মাছটা ভিতরে দেখা যায়, পানি একটু উপরে উঠে আসে, তখন এটা ছোড়া হয়। ঠিক যেই জায়গায় মাছটা আছে সেই জায়গায় যদি শিকারী ওই টার্গেট করে দিয়ে মাছটাকে আঘাত করে, তাহলে কখনোই কিন্তু মাছটা ধরা যাবে না। হ্যাঁ ওরা কি করে, ওরা হয়তো সায়েন্সটা বোঝে না, কিন্তু ঠিক তার চেয়ে একটু নিচে মাছটা ঠিক যেই জায়গায় আছে তার চেয়ে একটু নিচে আঘাত করে। তো আমরা এইটা নিয়ে এটা একটু একটু চিত্র দিয়ে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবে কেন এরকম হয়। মনে করো এটা একটা পুকুর, পুকুরে মনে করো এই তল পর্যন্ত পানি আছে, এখানে হ্যাঁ এটাতে পানি আছে। এইখানে মনে করো আমি তো বায়োলজির চিত্র ভালো আঁকতে পারি না, তারপর একটু চেষ্টা করি, মাছ আঁকা তো আমার পক্ষে এটা এটা বায়োলজির চিত্রটা ভালো আঁকতে পারবে। হ্যাঁ মনে করো এখানে একটা মাছ আমরা আঁকলাম, ছোট্ট একটা মাছ আছে এদিকে। হ্যাঁ এই একটা মাছ, এই মাছের ছবিটা আমি উপর থেকে দেখব, যেহেতু আমি পানির বাইরে, পুকুরের বাইরে, মাছটা হলো পুকুরের পানির নিচে। এখন আমি যখন মাছটা এখান থেকে দেখবো, মনে করো এটা আমার চোখ, তো আমার এই চোখের থেকে আলো, আমরা কোনো জিনিস কখন দেখি, হ্যাঁ এগুলো আগে আমরা পড়েছি মনে আছে, যে কোনো বস্তু থেকে যখন আলো এসে আমাদের চোখে পড়ে তখনই আমরা বস্তুটা দেখতে পাই। আমরা কিন্তু আমাদের চোখ থেকে কোনো আলো কোনো বস্তুতে যায় না, হ্যাঁ কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়লে আমরা সেই বস্তু দেখি। মানে আমার যদি মাছটা দেখতে হয়, মাছ থেকে আলো এসে আমার চোখে পড়তে হবে। এখন আমার চোখটা হলো বায়ু মাধ্যমে, আর মাছটা হলো পানি মাধ্যমে, তার মানে অবশ্যই এটা ঘন মাধ্যম আর এটা হলো হালকা মাধ্যম। হ্যাঁ তাহলে আলোক রশ্মি এখন কোথায় যাচ্ছে? এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে। হ্যাঁ তাহলে ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে প্রবেশ করে আলোটা, তাহলে ঠিক এই স্পর্শ তল, আমি একটা সোজা রেখা টানলাম, এটা মনে করো আমার বিভেদ তল, এই আলোক রশ্মিটা এখান থেকে মাছ থেকে সোজা এখানে আসবে। হ্যাঁ তাহলে আমার যদি দেখতে হয়, হ্যাঁ তাহলে দেখা যাবে আলোক রশ্মিটা মনে করো এই হলো বিভেদ তল, আমি এখানে একটা অভিলম্ব আঁকলাম। এখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি গেলে আমরা একটু আগে প্রথম চিত্রে বলেছিলাম যে আপাতন কোণ হচ্ছে প্রতিসরণটা বড় হবে, অর্থাৎ আলোক রশ্মি যখন ঘন থেকে হালকার দিকে যায় তখন এটা বিভেদ তল থেকে দূরে সরে যায়। তো দেখা গেছে এটা এইভাবে মনে করো আমার চোখের এই কর্নারে লাগবে। ঠিক এখান থেকে আরেকটা আলোক রশ্মি গেল এই জায়গাতে, মনে করো মাছ থেকে,
এইখানে একটা বিভক্ত লাগলাম আমি। এখন এটাও যেহেতু এই আলোক রশ্মির এটা ঘন থেকে হালকাতে যাবে, তবে দেখা গেলো এটা এই বরাবর না গিয়ে, হ্যাঁ, মনে করো এটা আরেকটু বেঁকে চোখের বাইরে চলে গেল। আচ্ছা, এই, হ্যাঁ, মনে করো চোখের এই কর্নার দিলাম। তাহলে আলোক রশ্মি এই পথে, এই একটা থেকে যেয়ে এই পথে গেল, আরেকটা সোজা দিকে গিয়ে, হ্যাঁ, আরেকটু বেঁকে এই পথে গেল। তাহলে এখন আমার চোখে পড়লো এই একটা রশ্মি আর এই একটা রশ্মি। আমি বস্তুটাকে দেখবো কখন? এই দুটো রশ্মি যখন এক জায়গায় মিলিত হবে, তখন আমি এটা যদি পিছন দিকে বাড়াই আর এটাকেও যদি পিছন দিকে বাড়াই, দেখো এটা কোন বিন্দুতে মিলিত হয়? এই বিন্দুতে মিলিত হয়, কিন্তু মাছটা আছে এই জায়গায়। কিন্তু আমার চোখে যে আলোগুলো পড়লো, এই আলোগুলো পিছন দিকে বাড়ানোর পরে তাহলে দেখা গেলো এই জায়গায়, তার মানে আমি মাছটাকে দেখবো আসলে এখন আমার কাছে মাছটা এসে গেছে এই জায়গাতে এসে গেছে। মাছটা ছিল এখানে, কিন্তু আমি দেখলাম এই জায়গায়, কারণ আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার কারণে দেখা গেল আমি বস্তুটাকে একটু উপরে দেখলাম। হ্যাঁ, এই কারণে আমরা যখন ঘন মাধ্যমে কোনো বস্তুকে দেখি, অ্যাকোয়ারিয়ামে মাছ দেখি বা পুকুরে মাছ দেখি আমরা, হ্যাঁ, তখন আমরা এটাকে একটু উপরে দেখি, আসলে কিন্তু এটা একটু নিচে। এটা একটা আলোর এই প্রতিসরণের কারণেই এই ঘটনাটা ঘটে। তো যা হোক, আমরা আর একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, তাহলে আলোর প্রতিসরণ জিনিসটা কি কি দাঁড়ালো? আলোর প্রতিসরণ যদি আমাকে বলতে হয় আলোর প্রতিসরণটা কি, আমরা যদি সংক্ষেপে বলি, অর্থাৎ আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে, দুইটা মাধ্যম যদি ভিন্ন হয়, তখন আলোক রশ্মি একটা দিক পরিবর্তন হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তন করাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। যেমন মনে করো আমরা একটা মাধ্যম দিলাম, এই, এখানে মনে করো এই মাধ্যমটা হলো হালকা মাধ্যম, সাপোজ ধরি আমি বায়ু, হ্যাঁ, এটা হলো আমার ঘন মাধ্যম, বা আমি এটাকে ধরি কাঁচ, এটা আবার হালকা মাধ্যম বা বায়ু ধরলাম। তাহলে বায়ু মাধ্যম থেকে কাঁচ, কাঁচ থেকে আবার বায়ু। তো আমার বাসার, হ্যাঁ, জানালাতে যে কাজটা হয়, জানালার বাইরে বায়ু মাধ্যম, মাঝখানে এলো কাঁচ জানালা, তারপরে আবার ভিতরে বায়ু মাধ্যম। এখন যখন আলো বাইরে থেকে আমার ঘরে প্রবেশ করবে, কিভাবে আলো প্রবেশ করে দেখো, আমি এখানে একটা এই করলাম। এখন আলো কিন্তু সোজা পথে প্রবেশ করলে কোনো দিক পরিবর্তন করে না। একটু আগে আমি দেখালাম গ্লাসের মধ্যে বস্তুটা দিয়ে, আমি যদি সোজা তাকাই তাহলে কিন্তু আলোর কোনো দিক পরিবর্তন করে না। সোজা পথে যে আলো চলে সেটা সোজা পথেই চলে। শুধুমাত্র যেই আলোগুলা আমাদের কাছে তির্যকভাবে আসে, হ্যাঁ, কৌণিকভাবে আসে, তাদেরই শুধু দিক পরিবর্তন হয়। যেমন একটা আলো যদি সোজা গ্লাসের মধ্যে এইভাবে বরাবর পড়ে, তাহলে কিন্তু এটা সোজা এই বরাবর বের হয়ে যাবে, কোনো দিক পরিবর্তন হবে না। এখন যদি এটা এই পথে, মনে করো এই আলোক রশ্মি এই পথে আপতিত হলো, তাহলে আমি পেলাম আপাতন কোণ। এখন এটা আলোক রশ্মির নিয়ম অনুযায়ী যাওয়ার কথা, এটা সোজা পথে, অর্থাৎ এই পথে চলার কথা, কিন্তু এটা বায়ু থেকে কাছে প্রবেশ করার কারণে এটা একটু প্রতিসরণটা একটু ছোট হবে, অর্থাৎ অবিলম্বের কাছে চলে আসবে। তো মনে করো এটা এভাবে না গিয়ে এইভাবে এসে এই জায়গায় আপতিত হলো, তাহলে এই হলো আমার প্রতিসরণ কোণ, আমি আর দিয়ে লিখলাম। তাহলে আপাতন কোণ, এই হলো প্রতিসরণ কোণ। এখন এখানে আমি একটা অভিলম্ব আঁকি, আবার আর একটা অভিলম্ব দিলাম এই বিন্দুতে। এখন যখন এটা হলো আমার বাড়ির জানালা, জানালার মধ্যে যখন ঢুকলো, দেখা গেলো এটা দিক পরিবর্তন করলো, এই পথ থেকে আবার এই পথে আসলো। এই বিন্দুতে আপতিত হওয়ার পরে এখন আবার সে ঘরের ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ বায়ু মাধ্যমে প্রবেশ করবে। তাহলে এখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে। এই কোণটা যত ডিগ্রি, এই কোণটা তত ডিগ্রি। কেন? এটা হলো আবার আমার জ্যামিতিতে যেতে হয়। যেমন আমরা এই বিন্দুতে একটা এই সমান্তরাল রেখার উপর একটা লম্ব অভিলম্ব, এই বিন্দুতে একটা লম্ব অভিলম্ব আছে, তার মানে দুইটা রেখাই কি সমান্তরাল রেখা। আমি নাম দিয়ে দিই একটু এন ও, হ্যাঁ, এন প্রাইম। এটা মনে করো N1 O1 N1 প্রাইম, দুইটা অভিলম্ব আমরা রাখলাম। তাহলে এই অভিলম্ব পরস্পর সমান্তরাল। তাহলে এইখান থেকে ও থেকে ও প্রাইমের রেখা হলো ছেদক, তার মানে এই কোণটা কি কোণ? একান্তর কোণ। আমরা এখানে আবার জ্যামিতির একটু অংশ চলে আসলো। আমরা এটা আর হলো, এটাও আর আপাতত। এখন যখন এটা আবার বায়ু মাধ্যমে আসবে,
এই তখন হলো মজার বিষয়, এখানে বায়ুর মাধ্যমে যখন প্রবেশ করবে তখন কিন্তু আবার এটা আগের দিকে ফিরে আসবে। এখন এটা কত কোণে বের হবে, ঠিক এখানে যত কোণে ছিল আই, ঠিক তত কোণে এটা আবার বের হবে। অর্থাৎ এই রেখাটা আমি বাড়িয়েছিলাম এটা যদি আরো বড় করি, এভাবে বড় করি, আর এখান থেকে যে রেখাটা বের হবে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে। তার মানে আলো যে দিক পরিবর্তন করলো, হ্যাঁ, এটা শুধু মাধ্যমের কারণে দিক পরিবর্তন করলো। অর্থাৎ বায়ু থেকে যখন কাছে প্রবেশ করছে তখন দিক পরিবর্তন করে, আবার যখন বায়ুতে আসলো সেটা কিন্তু আবার আগের দিকে চলে আসছে। অর্থাৎ এখানে যদি আমি সাপোজ মনে করি যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি। অর্থাৎ আলোর কিন্তু কোনো দিক পরিবর্তন হয় নাই। বায়ুর মাধ্যমে যা ছিল আবার যখন বায়ুর মাধ্যমে এসেছে তখন আবার একই দিকে সে চলছে। শুধুমাত্র মাঝখানে যখন তার কাচ মাধ্যম ছিল, ঘন মাধ্যম, সেক্ষেত্রে তার একটা দিকের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তার কারণে আমরা যখন চিত্রগুলো আঁকবো তাহলে খেয়াল রাখতে হবে যে আবার যদি একই মাধ্যমে চলে আসে তাহলে কিন্তু এখানে যে আপাতন কোণ এখানেও ঠিক একই আপাতন কোণে এটা প্রতিসরিত হবে। এখানে একবার প্রতিসরিত হলো বায়ু থেকে কাচ মাধ্যম প্রতিসরণ, আবার কাচ থেকে বায়ু মাধ্যম, অর্থাৎ একবার হালকা থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ, তারপর আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণ হলো। যার কারণে যখন একই মাধ্যমে ফিরে এসেছে তখন প্রথম মাধ্যমের আপাতন কোণ আর শেষ মাধ্যমের প্রতিসরণ কোণ দুইটাই পরস্পর সমান। হ্যাঁ, এই হলো প্রতিসরণের সূত্র চিত্রটা। এখন আমরা প্রতিসরণ সম্পর্কে জানলাম। হ্যাঁ, প্রতিসরণের কিছু সূত্র আছে। হ্যাঁ, দুইটা আমার তোমাদের বইয়ে দুইটা সূত্র দেওয়া আছে, বইটা নিশ্চয়ই তোমরা সামনে রেখেছো, আমার কাছেও একটা বই আছে। প্রতিসরণের যে সূত্রগুলো দেওয়া আছে, প্রতিসরণের প্রথম সূত্র সেখানে কি বলছে যে আলোক রশ্মি যখন কোনো মাধ্যমে আপতিত হয়, এটা আমরা প্রতিফলনও পড়েছি, যেই স্থলে আপতিত হলো এই আপাতন বিন্দুতে অভিলম্ব আপাতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি সবগুলা একই সমতলে অবস্থিত। এই যে একটা বিন্দুর উপরেই এই আপাতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি এক বিন্দুতে। হ্যাঁ, এটা প্রতিফলন এরকমই। প্রতিসরণের ক্ষেত্রে দ্বিতীয় যে সূত্রটা বলছে যে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্কের যে অনুপাত এর একটা ধ্রুব সংখ্যা। অর্থাৎ এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক দুইটার ভাগফল এটা সবসময় ধ্রুব। যদি সবসময় বায়ু এবং কাচ হয়, একই প্রকারের কাজ হয়, তাহলে এটা সবসময় সমান হবে। এটাকে আমরা বলি, যদি এটার প্রতিসরণাঙ্ক হয় n1, এটার প্রতিসরণাঙ্ক হয় n2, মনে হয় প্রতিসরণাঙ্কে n দিয়েও লেখা হয়, আবার উপরে ক্লাসে গেলে দেখবা প্রতিসরণাঙ্কে মিউ, এই চিহ্নটার নাম হলো মিউ দিয়েও অনেক সময় লেখা হয়। হ্যাঁ, এই তোমাদের বইয়ে, এই নতুন বইয়ে n দিয়ে লেখা, n1 আর যদি n2 দুইটা প্রতিসরণাঙ্ক হয়। মনে করো এই মাধ্যমে যে কোণটা ছিল I, এটা আমি ধরলাম θ1, এখানে যে প্রতিসরণ কোণ এটাকে আমি ধরলাম θ2, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ I এবং R দিয়েও লেখা যায়, আবার θ1 θ2 দিয়েও লেখা যায়। সেই ক্ষেত্রে তোমাদের বইয়ের যে সূত্রটা, এটা হলো আমি এভাবে লিখি যে n1 ডিভাইড বাই n2 সমান সমান হলো sin θ2 ডিভাইডেড বাই sin θ1। অর্থাৎ n2 মাধ্যমের সাপেক্ষে n1 এর প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, যদি আমি ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে যাই তাহলে sin θ2 বাই sin θ1। আবার যদি আমি লিখি n2 বাই n1 তাহলে হবে sin θ1 ডিভাইডেড বাই sin θ2। অর্থাৎ এটা হলো হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এগুলোকে আমি সংক্ষেপে এভাবে লিখি, আমি যদি মিউ চিহ্ন দিয়ে লিখি, এই মিউ আমি নাম দিয়েছিলাম, আচ্ছা এদিকে লিখি, এটা হলো এ মাধ্যম, এটা হলো মনে করো বি মাধ্যম। তাহলে এই জিনিসটা হলো যে n2 অর্থাৎ বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এভাবে লেখা আর দেখতে সুন্দর দেখা যায়। মিউ বি এ অর্থাৎ বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক n1 বাই n2 sin θ2 বাই sin θ1। আর এটাকে লেখা যায় এ বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক sin n1 বাই n2 অর্থাৎ sin θ1 বাই sin θ2। বা আমি এটাকে এভাবে লিখতে পারি, যদি i আর r দিয়ে লিখি sin i ডিভাইডেড বাই sin r। এটাকে আমরা বলতে পারি যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো যে এ মাধ্যমের আপাতন কোণের সাইন
এবং বি মাধ্যমের প্রতিসরণের সাইনের যে অনুপাত, আপাতন কোণের সাইন মানে সাইন আই, প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর এর যে অনুপাত, এটা সবসময় একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি যে প্রতিসরণাঙ্ক। এই হলো প্রতিসরণের প্রথম এবং দ্বিতীয় সূত্র, যে এটা সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে। তোমাদের বইয়ে এই সূত্রটাকে একটু কোনাকুনি গুণ করে লেখা, তোমাদের বইয়ে এইভাবে না লিখে বইয়ে এটা জাস্ট কোনাকুনি এভাবে গুণ করে লেখা আছে যে n1 সাইন থিটা 1 n2 সাইন থিটা 2, এভাবে লেখা, এইভাবে লেখা জিনিসটা। আসলে এটা হলো অনুপাত। যেহেতু এখানে দুইটা জিনিসের অনুপাত, তাহলে এখানে কোনো একক ব্যবহার করা যাবে না। আমরা জানি অনুপাত রাশি কোনো একক হয় না, একই জাতীয় রাশি হলে অনুপাত, তখন একই জাতীয় রাশি অনুপাত যখন করি তখন এটা কোনো একক থাকে না। তাহলে গেল আমাদের প্রতিসরণের নিয়মগুলো গেল। আসলে এটা অনেক লম্বা বিষয়, দেখি কতটুকু শেষ করা যায়। তারপরে তোমাদের বইয়ে প্রথমেই আছে যেমন প্রতিসরণাঙ্ক, একটা জিনিস আছে, প্রতিসরণ থেকে আসছে এখন প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক জিনিসটা কি? প্রতিসরণাঙ্ক অর্থাৎ এখানে আমরা বলবো অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি কোনো মাধ্যমের প্রতিসরণ কত বের করা হয় তখন আমরা বলি প্রতিসরণাঙ্ক, বা এটাকে পরম প্রতিসরণাঙ্ক আমরা বলতে পারি। যেমন শূন্য মাধ্যম বলতে আমরা সাধারণত বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যম বলি, মাধ্যমিক ধরি আসলে, যদিও বায়ু একটা নির্দিষ্ট ঘনত্ব আছে। শূন্য মাধ্যম মানে যেখানে বায়ু নেই সেটাকে আসলে শূন্য মাধ্যম বলা হয়। তো শূন্য মাধ্যমে আলোর ব্যাগ আমরা ছোট ক্লাসে পড়ে আসছি 3 × 10⁸, কিন্তু তোমাদের বইয়ে মানটা আরেকটু সূক্ষ্ম করে দেওয়া 2.99 × 10⁸ মিটার/সেকেন্ড এলো শূন্য মাধ্যমে আলোর ব্যাগ। এখন এই শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমে যে ব্যাগ, অন্য কোনো মাধ্যমে আলোর ব্যাগ, মনে করো আমি বললাম পানিতে ব্যাগ ভি, এটা মনে করো শূন্য মাধ্যমে আলোর ব্যাগ সি, আর VW লিখলাম, অর্থাৎ পানিতে ব্যাগ, পানিতে আলোর ব্যাগ। তোমাদের বইতে পানিতে আলোর ব্যাগ দেওয়া আছে 2.26 × 10⁸ মিটার/সেকেন্ড। এই মানগুলো কিন্তু নির্দিষ্ট মান, এগুলো পরীক্ষিত মান, সুতরাং এই মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো MCQতে কাজে লাগবে। এটা হলো পানি মাধ্যমে আলোর ব্যাগ, এটা হলো শূন্য মাধ্যমে আলোর ব্যাগ। শূন্য মাধ্যমকে আমরা V0 বলতে পারি, বা সি দ্বারা লেখা হয় আলোর ব্যাগকে। এখন এই শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে যাই আমরা, তাহলে মনে করো এটা হলো আমার এ, এটা হলো বি। কারণ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে গেলে তাহলে আমরা লিখবো কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম এ, এদিকে রাখলাম বি। সেক্ষেত্রে এরা মানব C/VW, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর ব্যাগ ডিভাইডেড বাই পানি মাধ্যমে আলোর ব্যাগ। এটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক বা পরম প্রতিসরণাঙ্ক, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের আলোর ব্যাগের যে অনুপাত, সাধারণত অবশ্যই এই সংখ্যাটা এটা থেকে ছোট হবে, কারণ শূন্য মাধ্যম মানে এখানে আলোর ব্যাগ সবচেয়ে বেশি। অন্য যে কোনো মাধ্যম আমরা ব্যবহার করি সেটা অবশ্যই শূন্য মাধ্যমের চেয়ে কম হবে আলোর ব্যাগটা। তো ভাগফলটা অবশ্যই অলওয়েজ গ্রেটার দেন, বা ভাগফলটা হবে কি, যে ভাগফলের রেজাল্টটা পাবো এটা গ্রেটার দেন 1 হবে। যেহেতু নিচের সংখ্যাটা উপরটা যে ছোট, লবটা এখানে ছোট, হরটা ছোট, লবটা বড়, ভাগফল একের চেয়ে বড় হবে। এই জন্য দেখবা আমরা যে প্রতিসরণাঙ্কগুলো বইও কয়েকটা প্রতিসংখ্যা দেওয়া আছে, বাতাস, পানি, কাঁচ, হীরা, এগুলো প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। তো সবগুলো প্রতিসরণাঙ্ক একের চেয়ে বড়, সবচেয়ে কম হলো আমরা যেটা বলি শূন্য মাধ্যমে প্রতিসরণাঙ্ক হলো 1। তার মানে আলোর ব্যাগগুলো শূন্য মাধ্যম সবচেয়ে বেশি, তার চেয়ে যে কোনো মাধ্যম হলে তার ব্যাগটা যেহেতু কমে তাহলে প্রতিসরণাঙ্কটা একের চেয়ে সবসময় বড় হয়। তো এখানে কয়েকটা প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, এই প্রতিসরণাঙ্কগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তাহলে এই হলো আমাদের প্রতিসরণাঙ্ক গেল। আমরা এখান থেকে তারপরে যাই প্রতিসরণাঙ্কের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, আরেকটা জিনিস আছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কি? অনেকটা এটার মতোই। আমরা যদি এটাকে শূন্য মাধ্যম না ধরে অন্য কোনো মাধ্যম ধরি, যেমন একটু আগে আমরা বলছিলাম পানি বা কাঁচ, মনে হয় আমি একটা প্রতিসরণাঙ্ক লিখলাম যে এখানে লিখলাম পানি ওয়াটার, আর এখানে লিখলাম জি গ্লাস, অর্থাৎ কাঁচের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক আমরা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে যে প্রতিসরণাঙ্কটা হবে এটা হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। অথবা কাঁচের সাপেক্ষে পানির সাপেক্ষে কাঁচ না রেখে আমি বলতে পারি
যে কাচের সাপেক্ষে পানি, এইগুলোকে বলা হয় আপেক্ষিক প্রতিসরণ। অর্থাৎ এটা হলো পানির সাপেক্ষে কাচের প্রতিসরণ, এটা হলো কাচের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। এই জিনিসগুলো কিন্তু আবার মজার আসলে একটা আরেকটা বিপরীত। হ্যাঁ, যেমন এটা যদি হয়, আমি লিখলাম সাইন আই ডিভাইড বাই সাইন আর, তাহলে এটা হবে কি সাইন আর ডিভাইড বাই সাইন আই, অর্থাৎ একটা আরেকটা বিপরীত। তাহলে এটার মান যদি হয়, মনে করো সাপোজ আমি লিখলাম 1.33, তাহলে এটার মান হবে 1/1.33। এরকম আমরা যদি দেওয়া থাকে অবজেক্টিভ অংশ থাকবে যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণ এত বা পানির সাপেক্ষে কাচের প্রতিসরণ কত, তাহলে কাচ সাপেক্ষে পানির কত, আমি জাস্ট 1/, এত করলেই আমরা এই মানটা পেয়ে যাব। এই হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক এখানে তোমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে, এটা হলো 249 পৃষ্ঠায়। যারা যারা বইটাতে ফলো করবে তোমরা অবশ্যই, বইটাতে একটু ভুল আছে চিত্রটাতে, হ্যাঁ এটা একটু খেয়াল করবা। এখানে দেখো তোমাদের বইয়ে চিত্র দেওয়া আছে, 249 পৃষ্ঠার চিত্র আছে। চিত্রটা দিছে কাচ, পানি থেকে কাচের প্রতিসরণাঙ্ক। চিত্রটা এরকম ভাবে আঁকছে তারা, এটা লিখছে পানি, এটা লিখছে কাচ। চিত্র যখন দিয়েছে তারা তারা এই তীর চিহ্ন দিয়েছে এভাবে, তারপরে বলছে এখান থেকে এরকম করে চিত্রটা, আপাতন কোণ আর এটা হলো প্রতিসরণ কোণ। এখানে আই লেস দেন আর, অর্থাৎ প্রতিসরণটা বড় দিয়েছে, আপাতন কোণটা ছোট দিয়েছে। কিন্তু আমরা সাধারণত আমরা জানি যে পানি হলো হালকা মাধ্যম, কাঁচ হলো তার চেয়ে ঘন, পানির চেয়ে ঘন হলো কাঁচ। তাহলে অবশ্যই আপাতন কোণের প্রতিসরণটা ছোট হওয়ার কথা। চিত্র আসলে এইরকম হবে, এতটুকু হবে, আর এটা আই যদি হয় এটা হবে আর, অর্থাৎ এখানে প্রতিসরণটা ছোট দিতে হবে। অথবা আরটা করা যায়, এই তীর চিহ্নগুলো যদি আমরা এই পরিবর্তন করে উল্টা দিকে দিই, তাহলে আমি বলতে পারি তখন হবে কি কাছ থেকে পানিতে যাওয়ার সময় তখন হ্যাঁ ইয়াটা কাছের যেই আপাতন করাচ্ছে না, তাও হবে না। আসলে চিত্রটা তীর চিহ্ন বদলাই হবে না, এটার দিকটাই চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই রেখাটা চেঞ্জ করে হ্যাঁ এটাকে আরো ছোট করে দিতে হবে। যেহেতু পানির থেকে কাছে প্রবেশ করছে, অবশ্যই আপাতন হচ্ছে প্রতিসরণটা ছোট হবে। গাণিতিক সমস্যাগুলোতে কিন্তু ঠিকই আছে, কিন্তু চিত্রটা লেখার সময় তারা চিত্রতে একটু ভুল দিয়েছে। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। হ্যাঁ, অনেক লম্বা ক্লাস হয়ে গেলে তোমরা হয়তো বিরক্ত হবে এতক্ষণ একটানা পড়াশোনা করতে করতে। তো আশা করি চিত্রগুলো ভালো করে খেয়াল করেছো। তো এগুলোকে ভালো করে বাসায় আরও একটু খেয়াল করবে, আর এটা চিত্র এঁকে বাসায় একটু প্র্যাকটিস করবে। এটা আমি স্টার্টিংটা করলাম, হ্যাঁ আমি এরপরে দ্বিতীয় পর্বে তোমাদের সাথে বাকি অংশ নিয়েও আলোচনা করবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।